আমার পিতা গ্রেফতার হয়ে জেলখানায় যান। প্রতি সপ্তাহে জেলখানায় যেতে হতো। আমার শিশু কন্যারা জিজ্ঞেস করতো, বাবা আমরা এতবার ওখানে কেন যাই? দুষ্টুমি করে বলতাম যে ওখানে তো দাদু আছে। ওরা জেলখানার নাম বলতো দাদুর বাসা। প্রত্যেক শুক্রবার আমরা দাদুর বাসা যেতাম। তারপর শুরু হলো আমার অন্ধকার জীবন, যেখান থেকে কখনো জীবিত ফিরবো কিনা এই আশা ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ যখন তার অপার করুণায় দ্বিতীয় জীবন ভিক্ষা দিলেন, বেরিয়ে জানতে পারলাম আমরা যারা অন্ধকারে ছিলাম আমরা তুলনামূলক ভালোই ছিলাম। আমাদের সকল দুশ্চিন্তা থেকে মুক্ত ছিলাম, শুধু একমাত্র কবর এবং কবরের পরবর্তী জীবন ছাড়া কোনো চিন্তা মাথায় ছিল না। কিন্তু যারা বাইরে ছিলেন তারা কত দুর্বিষহ জীবনযাপন করেছেন। আমাদের আজকের যে বই লিখছেন, কতটি বছর কতটি দুনি পরিবার ছেড়ে কাটিয়েছেন। আজকে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আর একবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছি। কাদের আত্মদানে, কাদের চোখ হারানো, পা হারানো, জীবনের স্বপ্ন হারানোর বিনিময়ে তাদেরকে আমরা কতটুকু মনে রাখতে পারছি। আমার সৌভাগ্য ছিল মাননীয় বিরোধী দলীয় নেতার সাথে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের দেখতে যেতে থাইল্যান্ডে। কারো গলা থেকে নিচ পর্যন্ত অবশ, কারো পেটে যন্ত্র লাগানো, যন্ত্র ছাড়া তিনি মল ত্যাগ করতে পারেন না। অধিকাংশ আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফেরত আসবে না। টকবকে তরুণ কিশোর। কিন্তু সবচেয়ে অবাক হয়েছে যখন সবাই শুধু একটি কথা বললো, আমরা যে আমাদের জীবনের স্বপ্ন ধ্বংস করলাম, আর কোনোদিন আমরা স্বাভাবিকভাবে হাঁটতে পারবো না, বিছানা ছাড়তে পারবো না। এর বিনিময়ে আমরা কি পেলাম? আমরা কি নতুন বন্দোবস্ত পাবো? আমরা কি এমন একটি শাসন ব্যবস্থা পাবো যেখানে শাসকরা শাসক নয়, সেবক হতে বাধ্য হবে? মাননীয় বিরোধী দল নেতার হাত ধরে একজন প্যারালাইজড কিশোর, যে এই ক্লাস 8-এ থাকতে গুলিবিদ্ধ হয়ে এখন আর কোনোদিন হাঁটবে না, তাকে আমাদের বিরোধী দল নেতা জিজ্ঞেস করলেন যে তোমার কি করতে পারি তোমার জন্য? সে তার হাত ধরে বলেছিল, গণভোটের রায় বাস্তবায়ন করুন, নতুন বাংলাদেশের বন্দোবস্ত করুন, যাতে আমাদের এই আত্মত্যাগ বৃথা না হয়। মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন, আপনাদের মধ্যে সারা দেশবাসী এবং সারা বিশ্বে অবস্থানত প্রবাসী থেকে বলতে চাই, যাদের জন্য আমরা আবার আজকে স্বাধীন, যাদের জন্য আমরা আবার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি, তাদের দাবি এবং আপামর জনগণের সবার দাবি, বাংলাদেশ নতুন যাত্রা শুরু করবে এমন একটি ব্যবস্থায় যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, জবাবদিহিতা থাকবে, এবং শেষ পর্যন্ত মূল ক্ষমতার উৎস জনগণ এবং তাদের কাছে জবাবদিহিতার কাজ থাকবে। এবং সেই জবাবদিহিতার প্রথম ধাপ গণরায়ের বাস্তবায়ন। আসুন তাদের প্রতি ঋণ আমরা শোধ করি, সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার প্রথম ধাপ গণরায়কে বাস্তবায়ন করে সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ। সবাই এই বইগুলো পড়বেন। আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের পড়াতে হবে, যাতে তারা ভুলে না যায় কত রক্তের বিনিময়ে, কত চোখের পানির বিনিময়ে, কত হারানোর স্বপ্নের বিনিময়ে পেয়েছি আমরা দ্বিতীয় স্বাধীনতা। আল্লাহ এই বাংলাদেশের মাটিতে আর কোনো দিক ফ্যাসিবাদ ফিরিয়ে না আনুক, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক যতদিন পর্যন্ত বাংলাদেশ আছে। এই দোয়া করে শেষ করছি। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউরোপে একটা কথা প্রচলিত আছে, আইদার ইউ পাবলিশ ওয়ার প্যারিস, হয় তুমি কোনো কিছু প্রকাশ করো অথবা তুমি যাও। অর্থাৎ এই পৃথিবীতে বেঁচে থাকার এবং সদকায়ে জারিয়ার যতগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মাধ্যমের কথা বলেছেন, আল ইলমু বিমা ইয়ানতাফাউ বিহি। ওই এলেম যার মাধ্যমে মানুষের উপকার হয়। এটা হচ্ছে লেখনির মাধ্যমে মানুষকে সচেতন করা, জাতিকে জাগ্রত করার একটা বড় মাধ্যম হিসেবে লেখালেখির এই জায়গাটা মানুষকে তার মৃত্যুর পরেও জাগিয়ে তোলে, জাগিয়ে রাখে। আমরা যখন অধ্যাপক গোলাম আজম স্যারের বইগুলো পড়ি, মনে হয় ওই সময়ের সাথে আমাদের একটা ব্রিজিং তিনি করে দিচ্ছেন। তিনি নিজেই কথা বলছেন আমাদের সাথে। বইগুলো হচ্ছে সবসময় মানুষের সাথে, পাঠকের সাথে কথা বলে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক বা আমার সম্পর্কটা অনেক আগে থেকে, কারণ খুলনাতে আমারও বাড়ি, ভাইয়েরও বাড়ি। ছোটোবেলায় যখন ছাত্র শিবিরের সংগঠনে যোগদানের পর থেকেই ভাই মহানগর সভাপতি, মহানগর আমির ছিলেন। ওই সময়ে আমাদের স্টাডি ক্লাস 9 সাল 10 সাল, আমি 9 সালে মেম্বার হই। আমাদের স্টাডি ক্লাস, কোরআন ক্লাসগুলো ভাই মূলত চালাতেন। দীর্ঘ সময় ধরে এই ক্লাসগুলো হতো। আমাদের ভাইয়েরা খুব তৃপ্তি সহকারে, ভাই মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি তিনি একটা মাদ্রাসা সভাপতি ছিলেন।
মানে মাদ্রাসায় দায়িত্ব পালন করতেন এবং চমৎকার কোরআন তেলাওয়াত, কোরআন হাদিসের উপরে অনবদ্য দখল, তৎকালীন সময়ে দার্স লেখা, দার্স দেয়া, এই বিষয়গুলো আমাদেরকে খুব আবেগ আপ্লুত করতো। এরপরে দীর্ঘ একটা সময় ধরে জেলখানায় কাটে, প্রায় 7 বছর ধরে আমাদের থেকে বিচ্ছিন্ন, এবং এই অবস্থায় তার ফ্যাসিবাদী আমলের সময়গুলো কেটেছে। জেল থেকে বের হয়েছে, আবার জেল গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ড দিয়েছে, নো অ্যারেস্ট নো হ্যারেস, এই অর্ডার কোর্টের থেকে থাকার পরেও বারবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। জেলখানায় বিভিন্ন সময় অকথ্য নির্যাতনও করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। এই মাজলুম জননেতার যে বইগুলো, এখানে কারাগারের স্মৃতি নিয়ে তিনি একটি বই লিখেছেন, মুমিনের সবর ধৈর্য কিভাবে আমরা নিতে পারি নামাজের মাধ্যমে, সেই বিষয়গুলো নিয়ে তিনি লেখালেখি করেছেন। এবং একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে পলিটিশিয়ানদের যে লেখালেখির সাথে সংযুক্ত থাকা, এইটা একটা বড় একটা বার্তা দেয়, একটা মেসেজ দেয় তার অধস্তনদের, যে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে যখন আন্দোলনকে দাঁড় করানো যায় বা একটা পলিটিক্যাল ভিউ দাঁড়িয়ে যায়, তখন সেই আন্দোলনকে পরাজিত করার কোনো শক্তি অল্টারনেট থাকে না। আমরা এই জায়গা থেকে ইন্সপায়ার্ড হই, আমাদের এই প্রজন্ম ইন্সপায়ার্ড হয়। আমাদের রাহবাররা, সাবেক যারা দায়িত্বশীল ছিল, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান ভাইদেরও অনেক বেশি লেখা ছিল। অধ্যাপক গোলাম আজম সাহেবের প্রচুর বই লেখা আছে, এবং অনেক জ্ঞানে গুণে মানে দখল ছিল তাদের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই সদকায়ে জারিয়ার যে কার্যক্রমগুলো তারা জারি রেখেছেন, এগুলো উম্মাহের খেদমতে যেন কাজে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ত্যাগ কোরবানিকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।